যেমন ধরেন এই যে অবস্থাটা ছিল, এটা আমরা গ্রহণ করতে চাই না, তো এখন গ্রহণ করেছে আস্তে আস্তে, মানে তারা মানে কোম্পানিগুলো, হ্যাঁ, এগুলো আমাদেরকে শেখাচ্ছে। তো এখন কি দাঁড়াচ্ছে, এখন বিদেশি বীজ ছাড়া আমাদের চলে না। এখন শুধু বীজ না, বীজের সাথে কিন্তু কয় রকম সার আসছে, কয় রকম বিষ আসছে, এবং বীজ দিতে দিতে, সার দিতে দিতে, আমি জানি না আপনাদের এখানে অবস্থায় প্রথম যখন ওই যে ইরিদান আসছে, হ্যাঁ, আপনারা তো ইরিদান বলেন নাকি, ইরিদান প্রথম আসছে তখন ধরেন সার লাগতোই না, প্রথম লাগতোই না, পরে দেখা গেল যে সার মানে হলুদ হয়ে যাচ্ছে গাছ, তার মানে এখানে নাইট্রোজেনের অভাব দেখা দিচ্ছে মাটিতে। তো তখন গিয়ে ইউরিয়া সার কোম্পানিরা নিয়ে আসলো। তখন এসে কৃষকরা নিতে যায় নাই, গোপনে ওই কৃষি বিভাগের যে উপসহকারী তখন ছিল ব্লক সুপারভাইজার, ওরা গোপনে এসে সার দিয়ে যেত, হ্যাঁ, দিয়ে পরে দেখা যেত কৃষককে, দেখো তোমার জমি তো এরকম হলুদ হয়েছিল, এখন সবুজ হলো কেমনে, তো জানি না। তো পরে বলছে যে এখানে এই সার দিছে, তখন বাকিরা দেখছে না এই সার দিলে তো ভালো হয়, ফলন বেশি হয়, এই শুরু করছে। তাহলে এই যে অল্প দিলে হতো, এখন এসে ওই এক সারে হইতেছে না, 6-7 রকম, হ্যাঁ, আর সেই 1-2 কেজি হচ্ছে না, বস্তা বস্তা, মানে 50 কেজির বস্তা, 1 বস্তা 2 বস্তা লাগতেছে এক সার। তাহলে 7 রকম সার মিলে হয়তো 5-7 বস্তা লাগতেছে। তাহলে এইটা এক সময় কোন পর্যন্ত যাবে এটার কোনো হিসাব আমরা করতে পারতেছি না, কারণ মাটি আস্তে আস্তে এমন খারাপ হচ্ছে, মরে যেতেছে। আরেকটা বিষয় হলো কীটনাশক ধরেন প্রথম দিকে তো কীটনাশক লাগতোই না, পরে 1-2 রকম বিষ আসলো, এখন বিষের কোনো রকম ধরন, এখন আবার ওই যে ঘাস মারার জন্য বিষ আসতেছে। তা এখন পোকামাকড় তো অনেক রকম, হ্যাঁ, মাঠে আপনি যদি যান, মাঠে শত শত রকম পোকা, আবার রোগ জীবাণু, আবার এই যে এখন আগাছাও কিন্তু অনেক রকম, 1-2 রকম না, তো অনেক রকম। তো এক আগাছার জন্য কিন্তু এক আগাছা নাশক। তাহলে এইগুলো কত আপনি দিবেন, দিতে গিয়ে আপনার খরচ কোথায় যেতেছে, এখন গিয়ে লাভ আপনার কাছে থাকতেছে? আমরা বলতেছে যে এত সার দিয়ে, এত কীটনাশক দিয়ে কিন্তু ফলন কিন্তু আগের চেয়ে বাড়ে না, বরং আরো কমে। এটা সত্য কিনা? হ্যাঁ, এখন তো ওই যে রোগ ব্যাধি বেশি হয়ে গেছে, রোগ ব্যাধি বেশি, এই যে অ্যানথ্রাক্স, নানান রোগ, নতুন নতুন কিছুদিন আগে যে করোনা, কোভিড ভাইরাস যে আসলো, তো এইগুলো কিন্তু আমাদের এসব কাজের ফল। তাইলে মানে এইটা নিয়ে আপনার কি কখনো ভাবেন যে আমরা তাহলে আসলে কোন দিকে যাচ্ছি? এটা নিয়ে আমাদের সারা বাংলা ভাবনা আছে। একটা হচ্ছে এটা একটা ভাবনা, আরেকটা হচ্ছে যে ধরেন যে এখানে হিসাব দেখাচ্ছেন সারা বাংলার বিষয় যেটা, এইটা হচ্ছে একটা ধরেন এফএও বা মানে কৃষি বিভাগও নানানভাবে আপনারা সহযোগিতা পাচ্ছেন, হ্যাঁ, এই যে অনুদান দিচ্ছে অনেকগুলো, এতে হয়তো কিছু লাভবান হচ্ছে, কিন্তু আসলে আপনার লাভবান হতে হবে হচ্ছে আপনার ওই ফসল থেকে, আপনার উৎপাদন থেকে। এই লাভ তো আপনার সবাই পাবে না, পাচ্ছে না, এই সুযোগ তো সবাই পাবে। তাহলে এই ফসল উৎপাদন যদি লাভজনক না হয়, আর এই যদি আপনার মাটি কাজে নষ্ট করে ফেলে, আপনার হাতে বীজ নাই, আপনার হাতে এখন আগে সার মানে সার দিয়ে ইনসেমিনেশন করতেন, এটা নাই, এখন কোম্পানির ওটা ছাড়া আপনার চলছে না, তো কোম্পানি তখন মানে যা দাম নির্ধারণ করবে ওই দামে আপনাকে কিনতে হচ্ছে, তো লাভটা আসলে হচ্ছে কোম্পানিদের। হ্যাঁ, এইটা নিয়ে আপনাদের কী ভাবনা, মানে এই যে কোম্পানি লাভবান হচ্ছে, আপনারা আসলে মানে আপনাদের শুধু সারা বাংলার এখানে বলছে না, সাধারণ কৃষক তারা কিন্তু এভাবে লাভবান হতে পারতেছে না, এইটা নিয়ে আপনাদের কী ভাবনা? এটা নিয়ে আসলে যে আমাদের সারা বাংলা যেটা আসলে করতে হচ্ছে, সারা বাংলা তো বর্তমানে 31 জেলায় কাজ করতেছে, আস্তে আস্তে 66 জেলায় কাজ করবে। এটা আছে যে বীজ, আপনি যেটা বলছেন ঠিক একই জায়গায়, এই ভাবনাটা আমরা থেকে 2-3 বছর আগেই ভাবছি। যে আমাদের মাহমুদ হোসেন মালিক স্যার, উনি একটা বীজ ছিল, এবং ওই যে কৃষি মন্ত্রণালয়ের জন্য সচিব কর্মী ছিল, জয়েন করেন। উনি বলতেছে যে এই যে বীজের নির্ভরশীলতাটা আমাদের এই বিদেশির হাতে বা অন্য কোম্পানির হাতে যদি হয়, এক সময় দেশ একবারে পড়ে যাবে ধপাস করে।
এটা আমাদের থাকতে হবে, এটা আমাদের অংশ, হ্যাঁ, এটাকে মানে ইয়ে করা যাবে না। যার প্রেক্ষিতে যে আমরা সারা বাংলার একটা বীজ ব্যাংক করবে, যেখানে ওনার যেটা স্বপ্নটা বা আমরা সারা বাংলা সেটাভাবে কাজ করতেছে, যে পুরাতন যে জাতগুলো আছে শুরু করে বর্তমান যা আছে এগুলো সবগুলো সংরক্ষণ করা এবং এই চাষগুলো বৃদ্ধি করা, যে আমরা আমাদের দেশীয় পদ্ধতি আমাদের দেশের জিনিস দিয়ে আমরা চাষাবাদটা করবো। যদি এটা আমরা এই বিদেশিদের দেয়া জিনিস দিয়ে করি, একসময় ওরা বললো যে আমি আর এটা দিব না, তখন আমি যাবো কোথায়? এই জন্য আমরা আমাদের জিনিসটা দিয়ে আমরা চলবো, এই কাজটা করব। এর পাশাপাশি যেটা বলছেন আপনাদের রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহারে যে বৃদ্ধির কারণে একটা আছে, এবং পুরাটা আমরা বিদেশ নির্ভর রাসায়নিক সারে। তো এটারও মানে এই ফলনটাকে কমায় নিয়ে আসতে গেলে আমাদেরকে ফসলের শস্যাবর্তনের পরিবর্তন করা, এলাকা বেসিসে ফসল ফলানো, এসব কিছু করা, সারের বিকল্প, রাসায়নিক সারের বিকল্প হিসাবে অতিরিক্ত জৈব সার উৎপাদন এবং জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা, এই বিষয়গুলোকে নিয়ে সারা বাংলা বা এতেও এই সারা সামনে এই কাজটা মানে অলরেডি শুরু করে দিচ্ছে। তারপর অফিসেগুলো আমি দেখাবো, আমাদের কিছুটা আছে ওখানে নমুনা। আমরা আমাদের যে বীজগুলো করতেছি, আমরা সাথে সবাই হাইব্রিড এরকম বিষয়ে চলে গেছি, কিন্তু আসলে দেশেও আমাদের ভালো জাত আছে যেটাতে উৎপাদন খরচ কম। হাইব্রিড আমার ফলে বেশি হয়তো, কিন্তু দেখা উৎপাদন খরচটা বেশি। কিন্তু আমরা আমাদের দেশে যে জাতগুলো আছে, বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি তারাও কিন্তু কিছু রিসার্চ করে যে বীজ বাইর করতেছে, আমরা তাদের তত্ত্বাবধানে আমরা অলরেডি আমাদের একটা জায়গায় শুরু করছেন, যেটা গতকালকে আপনারা যে জায়গায় গেছেন নাগদা ইব্রাহিম, আমাদের ওই জায়গায় প্রায় 30 জন একটা দল আছে যারা বীজ উৎপাদন করে, কপি এবং হাইব্রিড দুইটাই। এবং এর পাশাপাশি আমরা একটা নতুন দল করছি, যেটা লালমনিরহাটের দুরাকুটি মোগলহাট ইউনিয়ন, ওই জায়গায় ওখানে 100 জন সদস্য আছে যারা এই বীজ উৎপাদন করে। এটা একটা আছে, আমাদের আরেকটা দল আছে সেটা ঠাকুরগাঁ বিহাট বলে, এই জায়গায় একটা আছে, ওখানে ওরা বীজ করে। আমরা এই 3 জায়গায় সারা বাংলা বীজ উৎপাদন শুরু করছি। এটা তো সামান্য, বাংলাদেশে আরও অনেক কোম্পানি বীজগুলো করতেছে, কিন্তু এটাকে কী করে একটা বিদেশ নির্ভরতা কমায় আনা যায় সেটা দিয়ে কাজ করা, এবং এই বিদেশি বীজের ব্যবহার থেকে আমরা ফিরে আসবো, এটা একটা প্রচারণা চালা। এই বিষয়টা আমরা আসলে সারা বাংলায় কাজ শুরু করছে। আর সারা বাংলা এই কাজটা করবে, তার অঙ্গ সংগঠন যে 137 সংগঠন আছে এর মাধ্যমে, এবং সারা দেশে যখন সংগঠন সে ছড়াই দিবে। যদি আমার এই যন্ত্রলায় এই প্রক্রিয়াটা শুরু হয়, যে কাজটা শুরু হয়, যেটা করছে করে এই সদস্যরা যদি তাদের উন্নয়নটা আগায় নিতে পারে, তাদের ব্যয় কমিয়ে আমি আমাদের যে চিন্তাটা, আমার 1 একর জমিতে আমি ভালো সার কীটনাশক ব্যবহার করে আমি আয় করলাম, আমার ফসল যেটা হলো 2 লাখ টাকা বিক্রি করলাম, কিন্তু আমি যদি আমার দেশীয় প্রযুক্তি ব্যবহার করবে, দেশীয় বীজ ব্যবহার করব, রাসায়নিক সারের ব্যবহার কমায় দেখা গেছে আমি 2 লাখ টাকা বেছে না বেছে আমি 1,80,000 টাকা আমার ফসলটা বিক্রি করছি। কিন্তু এক্ষেত্রে আমার লাভটা কোন জায়গায়? লাভটা হলে এই জায়গায়, ওই 2 লাখ টাকার বীজ ফসল ফলাইতে গিয়ে দেখা গেছে আমার খরচ হয়েছে 1,10,000। যখন হাইব্রিড বীজ কিনছি, ভালো সার কিনছি, সব কিছু খরচ বেশি হয়ে গেছে, আমি এই জায়গায় দেখা গেছে এটা 90,000 টাকা করে হয়তো আমি 1,80,000 টাকার ফসল ফলাইতে পারি। সেক্ষেত্রে আমার কি হবে, টোটালি আমার কিন্তু মূল যে লাভটা সেটা বেশি হবে। এই জায়গাটা আমরা অলরেডি কাজ শুরু করছি। স্যাম এফেক্টস নামে একটা প্রজেক্ট আমরা কাজ করতেছি। এটা আমরা পরীক্ষামূলকভাবে রংপুর অঞ্চলে আমাদের 6টা সংগঠন, বরিশালে 9টা 15টা সংগঠনের কাজ চলছে, দিনাজপুর অলরেডি 2টা সংগঠনে চলমান। আমরা সুগন্ধি ধানের উপর কাজ শুরু করছি। আমরা প্রদর্শনী প্লট দিচ্ছি, পাশাপাশি একটা প্লট থাকবে, যে কৃষকের ফসলে কী হবে, কৃষক তার ইচ্ছা স্বাধীন করবে, আমরা আমাদেরটাতে এটা করব। আমরা দেখব যে এটা কি হয়, যে কৃষক ওখানে সরাসরি হাতে কলমে দেখানোর জন্য আর কি। এবং ওই কাজটা কৃষকেরাই করতেছে, ওদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, 3 টার্মে ট্রেনিং দেওয়া শেষ হয়েছে, তারা ট্রেনিং পেয়ে এসে কাজ করতেছে। যে আমরা আগামী নভেম্বরের হয়তো শেষের দিকে আমরা এই ধানটা মানে হারভেস্ট করবো, করে দেখবো, তার রেজাল্টটা দেখবো সেটা কী হয়। 2টা প্লটেই তো এইটা নিয়ে আমরা কাজ করতেছি। ওখানে সুগন্ধি ধান নিয়ে কাজ করতেছি, ঠাকুরগাঁয়ে আলু নিয়ে কাজ করতেছি, তারপরে যে কালকে বিরাহিমে গেছে ওখানে আলু নিয়ে কাজ আছে। আমাদের একটা মধুর সংগঠন আছে সিরাজগঞ্জে, সেখানে আবার মধু উৎপাদনের একটা কাজ চলতেছে। মধুতে সমস্যা হচ্ছে, আমরা মধুর কিছু জিনিস আমরা কিন্তু বিদেশ থেকে নিয়ে আসি, ওই ফুলেন বলে বলে এইসব কিছু যেন এই নির্ভরতা কমানো যায়। আর বরিশালের কিছু জায়গায় আমরা পেঁয়াজ, তারপরে ধনিয়া, সবজি, এসব কিছু নিয়ে আমরা 15টা সংগঠনকে আমরা এই কাজটা শুরু করছি। আমরা এটা আগামী মার্চের মধ্যে আমরা এটার একটা ফাইনাল রেজাল্ট পেয়ে যাব। পেয়ে গেলে আমরা সারা দেশে আসলে এই মডেলটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ভেরি গুড, ধন্যবাদ।